দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। গানটা যখন প্রথম তোমার কাছে এলো, তুমি আসলে কিভাবে গানটা অ্যাকসেপ্ট করেছিলে, বা তখন আসলে কোনো ধরনের ভয় ভীতি কাজ করেছিল কিনা? প্রথমত যখন গানটা গুরু ইথুন বাবু আমাকে বললেন যে মৌসুমী যে গানটা গাইতে হবে, তো গানের কথাগুলো যখন পড়ার পর স্বাভাবিকভাবে একটু ভয় লাগছিল, কিন্তু একদিকে আবার মনে হচ্ছিল যে যেহেতু আমরা কেউই আওয়াজ তুলতে পারি না, বা মনের যেই গোপন কথাগুলো আছে বা আমরা অন্যায় যে প্রতিবাদ করব, এইগুলো তো আমরা করতে পারছি না। যে কোনো কথা বলতে গেলে হয়তো তাদের বিরুদ্ধে কোনো কথা বললেই হয়তো জেলে ভরতেছে, কারাগারে ভরতেছে, আয়নাঘরে ভরতেছে, গুম করতেছে, খুন করতেছে, কি করতেছে, মানে এগুলো কারণে আমার কাছে মনে হচ্ছিল যে এত সুন্দর একটা গান যেখানে দেশকে নিয়ে সম্পূর্ণ কথা লেখা আছে, মানে ফ্যাসিস্ট সরকারকে নিয়ে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে শুধু তো অস্ত্র ধরে যুদ্ধ করা যায় এমনটা নয়। আমরা যদি ৭১-এ একটু চলে যাই তাহলে সেখানেও দেখা যাবে যে যুদ্ধ যারা করেছিলেন ওই সময় নজরুলের সেই কারারই লৌহ কপাট, আরও অনেক গান ছিল যেগুলো মুক্তিযোদ্ধাদের অনেক অনুপ্রেরণা যোগাতো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে এই গানের মধ্যে একটা কিছু আছে, এটা ভেতর থেকে একটা ফিল আসলো। তখন আমি দাদাকে বললাম যে ওকে ফাইন, আমি এই গানটা করতে রাজি আছি। তো কিছুটা হলেও যদি আমি যুদ্ধে অংশ নিতে পারি তাহলে তো এটার থেকে আর ভালো কিছু হতে পারে না। তো সেই জায়গায় আমি গানটা পেয়েছিলাম এবং গানটা আমি গাওয়ার সাহস করেছি। আর গাওয়ার পর স্বাভাবিকভাবেই একটা ভয় কাজ করবে, এটাই স্বাভাবিক, যেহেতু ফ্যাসিস্ট সরকারকে নিয়ে গান করা, ওই সময় তারা ক্ষমতায় আছে। তো সেই জায়গা থেকে একটু ভয় লাগছিল, কিন্তু আবার এটাও মনে হচ্ছিল যে যুদ্ধে যখন নেমেছি ভয় করে আর লাভ কি। গানটা মুক্তি পাওয়ার পরে আসলে তোমাকে কিভাবে সার্ভাইভ করতে হয়েছে, বা কোনো ধরনের ভয়ভীতি আওয়ামী লীগের পক্ষ থেকে বা শেখ হাসিনার পক্ষ থেকে ছিল কিনা? ওই সময়টা যেহেতু আমরা 2022 থেকে পুনরায় আন্দোলনের গান বা প্রোগ্রাম বা রোড মার্চের প্রোগ্রামগুলো অল বাংলাদেশ আমরা করেছি, তো সেই জায়গা থেকে অনেক হুমকির সম্মুখীন আমাদের হইতে হয়েছে। বিশেষ করে আমার নিজের এলাকা থেকে, নওগাঁ থেকেও আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে এরকম যে আমার বিরুদ্ধে মামলা করা হবে, আর এমন কথাও উঠেছিল যে আমাকে দেশে ঢুকতেই দিবে না। তা আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি কি এখানে মানে পালিয়ে এসে বাসা বেঁধেছি নাকি আমার জন্মস্থান এটা। তো এরকম কথা যখন হয়েছিল, তো আমি স্বাভাবিকভাবে বলেছিলাম যে যা হবে সেটা দেখা যাবে, তোমরাও যেরকম যুদ্ধ করছো আমরাও যুদ্ধ করছি, এখানে আমাকে কেন আমার জন্মস্থানে যেতে দেওয়া হবে না। আরও বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের ছেলেপেলেরা খুব আমাকে মানে খুব বিরক্ত করতো, যে এখানে আমি এই যে 30-35টা বাসা আমাকে চেঞ্জ করতে হয়েছে, বা আমাকে এই বাসা থেকে ওই বাসায় আমাকে পার করা হয়েছে একটু আত্মগোপন রাখার জন্য। তো গুরু ইথুন বাবু বা আমাদের পারিপার্শ্বিক যত বড় ভাইয়েরা আছে, মুন্না ভাই, শিবা শানু ভাই, তারপর হচ্ছে আরও আমার মিউজিশিয়ান ভাইয়েরা, তো সবাই আমাকে খুব হেল্প করেছে যে এই বাসা থেকে ওই বাসায়, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় আমাকে লুকিয়ে থাকতে হয়েছে। তো এমনও হয়েছে যে এক কাপড়েই অনেক দিন আছি, বা খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম। তো সেই জায়গা থেকে খুব খারাপ একটা সময় ছিল, বাট ওই খারাপ সময় থেকে আজকে যে একটা ভালো সময় আমরা অন্তত মন খুলে কথা বলতে পারতেছি, এটাই অনেক বড় পাওয়া। সর্বশেষ শেখ হাসিনাকে নিয়ে কি বলার আছে? ওনাকে নিয়ে বলার আসলে ভাষা নাই, কারণ উনি এত জঘন্যতম কাজ করেছেন যেগুলো বলতে বা মুখে আনতে নিজেদেরই খারাপ লাগে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওনার শাস্তি ওনাকে পেতেই হবে। আমরা মানে দেশের জনগণ চাই, আমি চাই, আমাদের সব জনগণই চাই যে ওনার শাস্তি হোক।